হ্যালো, কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমি অপেক্ষা করছি কারো জয়েন হওয়া পর্যন্ত। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটুখানি কমেন্ট করেন। ওকে, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা আপনাদের সুবিধার্থে নতুন হোয়াইট বোর্ড সংযোজন করেছি। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। আমরা আজকে আমাদের বলেছিলাম যে কি ক্লাস করব। আজকে আমাদের দুইটা টপিক মোটামুটি পড়ার টার্গেট রয়েছে। একটা হচ্ছে আমাদের উপসর্গ আর হচ্ছে শব্দের শ্রেণীবিভাগ। আসেন আগে উপসর্গ দিয়ে আমরা শুরু করি। উপসর্গ দিয়ে শুরু করি। ওকে, উপসর্গ কি জিনিস দেখেন। উপসর্গ কি জিনিস? উপসর্গ হচ্ছে, আমরা উপসর্গ কি সেটা বোঝার জন্য আমরা আগে কয়েকটা শব্দ লিখি। মনে করেন আমরা লিখলাম দেশ, এই শব্দটা আমরা কয়েকবার লিখি। দেখেন, দেশ শব্দটা আমরা 5বার লিখেছি দেখেন, এবং এই এক দেশ শব্দ থেকে কতগুলো শব্দ তৈরি হতে পারে। যেমন আমরা যদি এর আগে আ যুক্ত করি, হয়ে যাবে আদেশ, বিদেশ, উপদেশ, নির্দেশ, প্রদেশ, হ্যাঁ, এরকম আরো অনেক হতে পারে। অর্থাৎ খেয়াল করে দেখেন, এই যে শব্দটার শুরুতে, দেশ শব্দের শুরুতে কিছু শব্দাংশ আমরা যুক্ত করেছি, আ, বি, উপ, নির, প্র। এইরকম এই যে দেশ শব্দটা শুরুতে কিছু শব্দাংশ যুক্ত করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করলাম, এই শব্দাংশগুলোকে বলা হয় উপসর্গ। এই শব্দাংশগুলোকে কি বলা হয়? উপসর্গ। এখন দেখেন, এই শব্দাংশগুলোর 5 রকম বৈশিষ্ট্য আছে। কয় রকম? 5 রকম বৈশিষ্ট্য। এই শব্দাংশগুলোর বৈশিষ্ট্যগুলো কি সেটা একটু দেখি। দেখেন, প্রথম কথা হচ্ছে, এই যে আ, বি, উপ, নির, এগুলোর কোনো অর্থ আছে? এগুলো কি কোনো অর্থবোধক শব্দ? আ, বি, প্র, উপ, এগুলোর কিন্তু কোনো অর্থ নাই। যেহেতু এই শব্দগুলোর কোনো অর্থ নাই, তার মানে এর সাথে কিন্তু কোনো প্রত্যয়, উপসর্গ, বিভক্তি কোনো কিছুই যুক্ত হতে পারে না। তাহলে দেখেন যে তার মানে এই আ, বি, প্র, উপ এগুলোর সাথে কিন্তু প্রত্যয়, বিভক্তি, অনুসর্গ কোনো কিছু যুক্ত হতে পারছে না। যেহেতু কোনো কিছুই যুক্ত হতে পারে না, তার মানে এইগুলোর কোনো পরিবর্তন হয় না। আর আমাদের ব্যাকরণের ভাষায় যেই জিনিসগুলো পরিবর্তন হয় না সেগুলোকে বলা হয় অব্যয়। কি বলা হয়? অব্যয়। তাহলে দেখেন, আমাদের এই শব্দাংশগুলোর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, এগুলো কি ধরনের শব্দ? অব্যয়সূচক শব্দ। অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ। এখন খেয়াল করে দেখেন, এই যে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ,
এই আ বি প্র উপ এইগুলো কি বাক্যে স্বাধীনভাবে ব্যবহার করা যায়? আমি আ খাবো, আমি বিতে যাব, আমি প্র করব, হয়? হয় না। তার মানে এই শব্দাংশগুলো বাক্যে স্বাধীনভাবে বসতে পারে না। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বাক্যে বাক্যে স্বাধীনভাবে বসতে পারে না, বাক্যে স্বাধীনভাবে বসতে পারে না। তো দেখেন বাক্যে স্বাধীনভাবে বসতে পারে না, তো বসে কোথায়? বাক্যে স্বাধীনভাবে বসতে পারে না তো বসে কোথায়? বসে হচ্ছে অন্য শব্দের পূর্বে, তাই না? দেখেন দেশ শব্দের আগে বসেছে, তাহলে এই 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অন্য শব্দের পূর্বে বসে। কোথায় বসে? অন্য শব্দের পূর্বে বসে। এখন খেয়াল করে দেখেন অন্য শব্দের পূর্বে বসে কি করে? অন্য শব্দের পূর্বে বসে দুইটি কাজ করে। প্রথম যে কাজটি করে সেটা হচ্ছে দেখেন যে শব্দের অর্থের কিন্তু পরিবর্তন করে। দেশ শব্দের যে অর্থ আদেশ শব্দের কি তার অর্থ? আদেশের যে অর্থ বিদেশের কি তার অর্থ? না। তার মানে প্রত্যেকবার শব্দটা অর্থ কি করেছে? পরিবর্তন করেছে। তার মানে এর একটি কাজ হচ্ছে শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। আরেকটা কাজ করে। আর কি করে? দেখেন প্রত্যেকবার নতুন নতুন শব্দ তৈরি করেছে। আদেশ একটা শব্দ, বিদেশ একটা শব্দ, উপদেশ একটা শব্দ, প্রত্যেকবার কিন্তু নতুন নতুন শব্দ তৈরি করেছে। তার মানে এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নতুন শব্দ গঠন করে। নতুন শব্দ গঠন করে। তাহলে দেখেন আমরা এই যে শব্দাংশগুলো পেলাম, এই শব্দাংশগুলো আমরা 5 রকম বৈশিষ্ট্য পেলাম। কয় রকম? 5 রকম। কি কি? এগুলো কি ধরনের শব্দাংশ? অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ। বাক্যে স্বাধীনভাবে বসতে পারে না, অন্য শব্দের পূর্বে বসে, শব্দের অর্থের পরিবর্তন ঘটায় এবং নতুন শব্দ গঠন করে। এই যে 5টি বৈশিষ্ট্য, এই 5টি বৈশিষ্ট্য পাশাপাশি বসিয়ে দিলে কিন্তু উপসর্গের সংজ্ঞা হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কিরকম হতে পারে? যে সকল অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ বাক্যে স্বাধীনভাবে বসতে পারে না কিন্তু অন্য শব্দের পূর্বে বসে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় এবং নতুন শব্দ গঠন করে, তাকে বলা হয় উপসর্গ। কথা ক্লিয়ার? এখন খেয়াল করে দেখেন উপসর্গের বৈশিষ্ট্য তাহলে 5টা। এখন যদি বলা হয় উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ প্রধান হচ্ছে নতুন শব্দ গঠন করা। যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে উপসর্গের কাজ কি, তাহলে দেখবেন অপশনে নতুন শব্দ গঠন করে এই কথাটা থাকবে। তো উপসর্গের প্রধান কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন যে এছাড়া উপসর্গে আরো কিছু কাজ আছে। তো উপসর্গ মোটামুটি 5 রকম কাজ করে, তার মধ্যে 2টা কিন্তু এখানে দেওয়া আছে। একটা হচ্ছে শব্দের অর্থে পরিবর্তন ঘটায়, আরেকটা হচ্ছে নতুন শব্দ গঠন করে। এছাড়া আরো 3টা কাজ আছে। যেমন উপসর্গ কি করে? শব্দের অর্থের সংকোচন ঘটায়। শব্দের অর্থের কি ঘটায়? সংকোচন ঘটায়। এছাড়া শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়। এছাড়া আরেকটা কাজ করে শব্দের অর্থের পূর্ণতা দেয়। কি দেয়? পূর্ণতা দেয়। তাহলে খেয়াল করে দেখেন উপর থেকে এই 5টা হচ্ছে উপসর্গের বৈশিষ্ট্য আর নিচের থেকে এই 5টা হচ্ছে উপসর্গের কাজ। ঠিক আছে? এই বৈশিষ্ট্য এবং কাজগুলো ভালো করে মাথায় রাখবেন, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। ওকে, এখন দেখেন বলা হয় উপসর্গে কি আছে কি নেই। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। উপসর্গের কি নেই? অর্থবাচকতা নেই। অর্থবাচকতা নেই। আর কি আছে? অর্থদ্যোতকতা আছে। অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। এখন দেখেন অর্থবাচকতা কি জিনিস আর অর্থদ্যোতকতা কি জিনিস। অর্থবাচকতা হচ্ছে যে কোনো কিছুর নিজস্ব অর্থ থাকাকে তার অর্থবাচকতা বলে। যে কোনো কিছুর নিজস্ব অর্থ থাকাকে তার অর্থবাচকতা বলে। যেমন দেশ শব্দটার একটা নিজস্ব অর্থ আছে না? দেশ মানে কি? একটা নির্দিষ্ট ভূখণ্ড। তাহলে দেশ শব্দটা একটা নির্দিষ্ট অর্থ আছে, তার মানে এর অর্থবাচকতা আছে। কিন্তু দেখেন আ বি প্র উপ এগুলোর কোনো অর্থ আছে? এগুলোর কোনো অর্থ নাই। যেহেতু এগুলো সরাসরি কোনো অর্থ নাই, তার মানে এগুলোর কোনো অর্থবাচকতা নাই। দেখেন অর্থদ্যোতকতা কি? অর্থদ্যোতকতা হচ্ছে কোনো কিছুর কোনো শব্দের আপনার অর্থের পরিবর্তন করার ক্ষমতাকে অর্থদ্যোতকতা বলে। বা আপনি এটা বলতে পারেন যে নতুন অর্থবোধক শব্দ তৈরির ক্ষমতাকে অর্থদ্যোতকতা বলে। নতুন অর্থবোধক শব্দ তৈরির ক্ষমতাকে অর্থদ্যোতকতা বলে। নতুন অর্থবোধক শব্দ তৈরির ক্ষমতা। তো খেয়াল করে দেখেন যে এই যে আ বি উপ এইগুলোর নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকবার নতুন অর্থবোধক শব্দ তৈরি করেছে। কারণ দেশ শব্দের যা অর্থ আদেশের তো তা অর্থ না, আদেশের যা অর্থ বিদেশের তো সেটা না, বিদেশের যা অর্থ উপদেশের তো সেই অর্থ না। তার মানে প্রত্যেকবার কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারছে। তার মানে উপসর্গগুলোর
নিজস্ব কোনো অর্থ নাই, অর্থাৎ অর্থবাচকতা নাই, কিন্তু এইগুলো নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে, নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে, তার মানে এর অর্থ দ্যোতকতা রয়েছে। ঠিক আছে, এখন দেখেন উপসর্গ কত প্রকার কি কি সেটা আমরা একটু দেখে আসি। আমি একটু মুছে দিচ্ছি। উপসর্গ আমাদের প্রধানত 3 প্রকার। উপসর্গ প্রধানত কত প্রকার? 3 প্রকার। উপসর্গ প্রধানত 3 প্রকার কি কি? একটা হচ্ছে বাংলা উপসর্গ, একটা হচ্ছে সংস্কৃত উপসর্গ, বা এটাকে আমরা তৎসম উপসর্গ বলতে পারি, সংস্কৃত বা তৎসম, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। ওকে, বাংলা, সংস্কৃত বা তৎসম, বিদেশি। তো বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ আছে আমাদের 21টি, তৎসম বা সংস্কৃত আছে 20টি, আর বিদেশি উপসর্গ বাকিগুলা। এই দুইটা উপসর্গের ক্ষেত্রে সংখ্যাটা গুরুত্বপূর্ণ। পরীক্ষা প্রশ্ন আসে বাংলা উপসর্গ কয়টি বা সংস্কৃত উপসর্গ কয়টি, এটা মাথায় রাখবেন। বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত 20টি। এখন দেখেন বাংলা উপসর্গ 21টি কি কি, আমাদের কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে, কারণ এটা পরীক্ষা খুব আসে। নিচের কোনটি বাংলা উপসর্গ, নিচের কোনটি সংস্কৃত উপসর্গ, নিচের কোনটি ফার্সি উপসর্গ, পরীক্ষা প্রশ্ন আসে, তাই এটা একদম ঠোঁটস্থ রাখতে হবে। বাংলা উপসর্গগুলো সরাসরি মুখস্থ করে নেবেন। অ, অঘা, অজ, অনা, আর, আর, আন, আব, ইতি, উদ, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, শ, সা, সুহা মুখস্থ করবেন। আর যদি না পারেন তার জন্য ট্রিক আছে। দেখেন বাংলা উপসর্গ কিভাবে মনে রাখতে পারেন তার জন্য একটা ট্রিক দিয়ে দিচ্ছি। মনে করেন বললাম একটা কথা যে আনাড়ি, আনাড়ি অঘারাম, আনাড়ি অঘারাম অসুখের ইতি টানতে, আনাড়ি অঘারাম অসুখের ইতি টানতে কোন ভরসায়, কোন ভরসায় বিনা অনুমতিতে আজব পাতিহাস, আজব পাতিহাস ও কদবেল আনিল। আনাড়ি অঘারাম অসুখের ইতি টানতে কোন ভরসায় বিনা অনুমতিতে আজব পাতিহাস ও কদবেল আনিল। খেয়াল করে দেখেন আনাড়ি এর মধ্যে আছে দুইটা, কি কি? আন, আর। অঘা একটা উপসর্গ, রাম একটা উপসর্গ, অ একটা উপসর্গ, সু একটা উপসর্গ, ইতি নিজে একটা উপসর্গ, কোনের মধ্যে দুইটা, কু এবং উন। ভর একটা উপসর্গ, সা একটা উপসর্গ, বিনার মধ্যে দুইটা, বি এবং অনা। আজবের মধ্যে দুইটা, অজ এবং আব। এখানে পাতি একটা উপসর্গ, হা একটা উপসর্গ, স একটা উপসর্গ, কদ একটা উপসর্গ, আ একটা উপসর্গ, নি একটা উপসর্গ। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টা। ঠিক আছে, এই 21টা হচ্ছে আমাদের বাংলা উপসর্গ। তাহলে কি হলো? আনাড়ি অঘারাম অসুখের রীতি টানতে, এটা আমি অর্থ বলে দিচ্ছি কি লিখেছে, তাহলে আপনার মনে রাখা সুবিধা হবে। মানে আনাড়ি অঘারাম অসুখের রীতি টানতে, মানে অঘারাম অসুখ সারাতে, অসুখের রীতি টানতে, অসুখটাকে শেষ করতে গিয়ে, অসুখটা সারাতে গিয়ে কি করলো? কোন ভরসায় বিনা অনুমতিতে, কোনো অনুমতি না নিয়েই আজব পাতিহাস আর কদবেল এনেছে। তার মানে অসুখটা সারিয়ে তোলার জন্য সে আজব পাতিহাস আর কদবেল এনেছে কারোর অনুমতি না নিয়েই। এই লাইনটা, এই বাক্যটা মনে রাখলে আপনারা কিন্তু বাংলা উপসর্গ 21টা এখান থেকে মনে রাখতে পারছেন। ঠিক আছে, এখন আসে সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ আমাদের 20টা। এই 20টা আপনাদের মনে রাখার একটা কৌশল বলে দিচ্ছি। মনে করেন একটা ছন্দ করে দিচ্ছি। প্রপরা, প্রপরা অপসমনি, অব অনু, অব অনু দূর নির্বি, অধিসু উৎপরিপ্রতি, অধিসু উৎপরিপ্রতি, অপি অভি, অপি অভি, উপ আ অতি। খেয়াল করেন আমি একটু কবিতার ছন্দ আকারে লিখে দিয়েছি, ভালো করে দেখেন। প্রপরা অপসমনি, অব অনু দূর নির্বি, অধিসু উৎপরিপ্রতি, অপি অভি উপ আ অতি। ঠিক আছে, এই 20টা হচ্ছে আমাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ। এটা একটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন তো। এবার খেয়াল করেন আমরা বিদেশি উপসর্গগুলোতে যাব।
বিদেশি উপসর্গে আমাদের কয়েক রকম উপসর্গ রয়েছে। দেখেন বিদেশি উপসর্গ কয়েক রকম রয়েছে, যেমন এর মধ্যে একটা রয়েছে ফার্সি, পরীক্ষায় খুব আসে ফার্সি উপসর্গ। একটা জিনিস দেখেন, বাংলা এবং সংস্কৃত উপসর্গের ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে, কিন্তু বিদেশি উপসর্গের ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, ফার্সি উপসর্গ আমরা শিখি। ফার্সি উপসর্গ আমরা একটা লাইন দিয়ে মনে রাখতে পারি। বললাম ববে বরফি নাখোশ, ববে বরফি নাখোশ, বদনিম দরকার কম। ববে বরফি নাখোশ, বদনিম দরকার কম। ববে বরফি নাখোশ, বদনিম দরকার কম। দেখেন ব বে বর ফি না খোশ বদ নিম দরকার কম, এগুলো সবই হচ্ছে আমাদের ফার্সি উপসর্গ। এছাড়া আমাদের বিদেশের মধ্যে রয়েছে আরবি উপসর্গ। আরবি উপসর্গ যেমন আমরা যদি বলি, একটা লাইন লিখি, আমখাসনা বাজেগর, আমখাসনা বাজেগর, খয়ের খেয়ে লাল কর। আমখাসনা বাজেগর, খয়ের খেয়ে লাল কর। খেয়াল করেন, আম মানে বাজেগর হচ্ছে, মনে করেন বাজিগর পাখি বলে একটা পাখি আছে, ছোট ছোট হয়। এই বাজিগর পাখিকে বলছি, পাখি তুই আম খাস না, তোর যদি ঠোঁট লাল করতে ইচ্ছে হয় তুই খয়ের খা। আম খাস না বাজেগর, খয়ের খেয়ে লাল কর। তাহলে আম খাস, বাজে, গড়, খয়ের এবং লা, এগুলো হচ্ছে সব আরবি উপসর্গ। ঠিক আছে, এরপরে আসি উর্দু বা হিন্দি আচ্ছা ইংরেজি উপসর্গটা আগে লিখি। ইংরেজি উপসর্গ অনেকগুলো আছে, তার মধ্যে সবচেয়ে প্রচলিত হচ্ছে এই চারটা, ফুল হাফ, ফুল হাফ, হেড সাব, ফুল হাফ, হেড সাব। ঠিক আছে, আর এছাড়া আমাদের হিন্দি বা উর্দু উপসর্গ আছে। হিন্দি বা উর্দু উপসর্গ আমাদের যেটা পরীক্ষায় আসে একটা, সেটা হচ্ছে হর। এই হরটা প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, এখন দেখেন এই উপসর্গগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এখন মনে করেন একটা প্রশ্ন দিল যে নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ। ভালো করে খেয়াল করেন, নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ বা নিচের কোনটি উপসর্গ সাধিত শব্দ। মনে করেন আমাদের অপশন দিল, একটা দিল, কতে অপশন দিল হচ্ছে হরতাল, খতে অপশন দিল হরবোলা, গতে অপশন দিল হররোজ, আর ঘতে অপশন দিল সবগুলো। খেয়াল করে দেখেন, প্রশ্ন করলো নিচের কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত। এখন সাধারণভাবে মনে হতে পারে উত্তর সবগুলো, কারণ এখানেও হর, এখানেও হর, এখানেও হর, আমরা দেখতে পাচ্ছি হর একটা হিন্দি বা উর্দু উপসর্গ, কিন্তু বাস্তবতা আসলে তা না। বাস্তবতা কি দেখেন, আমাদের মনে রাখতে হবে উপসর্গ হচ্ছে সেই জিনিস যেটা বাদ দিলে মূল শব্দটা পাওয়া যায়। উপসর্গটা বাদ দিলে মূল শব্দটা পাওয়া যায়। দেখেন হরতাল, আমরা বলেছি এই হর উপসর্গটা কি অর্থে ব্যবহৃত হয়? প্রত্যেক অর্থে। আচ্ছা, হরতাল মানে কি প্রত্যেক তাল? তালের সাথে তো হরতালের কোনো সম্পর্ক নাই, তার মানে এখানে হর কিন্তু প্রত্যেক অর্থে ব্যবহৃত হচ্ছে না। হর বোলা, দেখেন হর বোলা মানে কি প্রত্যেক বোলা? বোলা বলে তো কিছু নাই। হর বোলা মানে হচ্ছে যিনি সকল পশু পাখির আওয়াজ নকল করতে পারেন, তাকে বলা হয় হর বোলা। তো তার মানে হর বোলার সাথে তো মানে বোলার কোনো সম্পর্ক নাই, বা প্রত্যেকের কোনো সম্পর্ক নাই। হর বোলা মানে তো প্রত্যেক বোলা না, তাই না? হর রোজ, হর রোজ মানে কি? হর রোজ মানে প্রতিদিন। হর মানে প্রত্যেক, রোজ মানে দিন, হর রোজ মানে প্রত্যেক দিন। তাহলে এই বাক্যটাতে দেখি, শব্দটাতে দেখেন এখানে হরটা কিন্তু কিসে ব্যবহৃত হয়েছে? প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়েছে। যেহেতু প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়েছে, সেই কারণে এটা কি হবে? এইটা হবে উত্তর, উপসর্গ সাধিত। বাকি দুটা কিন্তু উপসর্গ সাধিত না। আবার খেয়াল করেন, আরেকটা উদাহরণ লিখি। বললো নিচের কোনটি উপসর্গ সাধিত শব্দ। মনে করেন আমরা এখানে উদাহরণ লিখি, কতে আসলো নিচু, খতে আসলো নীলাজ, গতে আসলো মনে করেন গতে আসলো আম, ঘতে আসলো সবগুলো। নিচের কোনটি উপসর্গ সাধিত শব্দ? খেয়াল করে দেখেন এই সবগুলোতে কিন্তু আপনি কোনো না কোনো উপসর্গের অংশ পাবেন। যেমন নি একটা উপসর্গ আমাদের আছে, ওই দেখেন একদম শেষে যে নি, তাই না? নীলাজে নি।
আমে আ একটু উপসর্গ আমাদের আছে, তাই না? এই যে আ। কিন্তু দেখেন একটা জিনিস মনে রাখবেন যে উপসর্গ দ্বারা উপসর্গ সাধিত শব্দ কোনটি এটা খুঁজে বের করার ক্ষেত্রে আপনাকে প্রায়োরিটি দিতে হবে উপসর্গটা বাদ দিলে বাকি অংশটা অর্থবোধক শব্দ হচ্ছে কিনা। দেখেন এখানে নিচু থেকে নি বাদ দিলে কি থাকছে? চু। তার মানে চু তো কোনো অর্থবোধক শব্দ না, তার মানে এটা উপসর্গ সাধিত না। এখানকার নিটা কিন্তু উপসর্গ না। আম, আটা বাদ দিলে এখানে কি থাকছে? ম। তো ম তো কোনো অর্থবোধক শব্দ না, তার মানে এখানকার যেই এটাও কিন্তু কোনো উপসর্গ সাধিত শব্দ না। ঠিক আছে না? কিন্তু দেখেন নীলাজ, এর নি বাদ দিলে কি থাকছে? লাজ। লাজ কিন্তু একটা অর্থবোধক শব্দ। তাহলে এখানে দেখেন এই নিটা বাদ দিলে একটা অর্থবোধক শব্দ পাওয়া যাচ্ছে, তার মানে এখানকার এই নিটা কিন্তু উপসর্গ। কথা কি ক্লিয়ার হলো? তাহলে কোনটি উপসর্গ সাধিত শব্দ এটা বোঝার জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে যে উপসর্গটা বাদ দিলে যদি মূল শব্দটা আমরা পাই, অর্থবোধক শব্দ পাই, তাহলে সেটা হবে উত্তর। কথা ক্লিয়ার? এখন দেখেন এই যে আমরা সব উপসর্গগুলো শিখলাম, এর মধ্যে আমাদের বাংলা এবং সংস্কৃত যে উপসর্গ আমরা একটু আগে দেখেছিলাম, এখানে কিন্তু 4টা উপসর্গ আছে যেগুলো বাংলা এবং সংস্কৃত উভয়ের মধ্যেই থাকে। সেগুলো কি কি? আ, সু, বি, নি। এই 4টা উপসর্গ কিন্তু বাংলা এবং সংস্কৃত উভয়টার মধ্যে থাকে। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে যে নিচের কোন উপসর্গটি বাংলা ও সংস্কৃত উভয়ের মধ্যে আছে? আশু বিনি। এখন প্রশ্ন হচ্ছে আশু বিনি এটা তো বাংলা সংস্কৃত উভয়ের মধ্যে আছে, তাহলে কোন ক্ষেত্রে এটা বুঝবো বাংলা আর কোন ক্ষেত্রে বুঝবো সংস্কৃত? এটা একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ। এখন খেয়াল করে দেখেন এটা কিভাবে বুঝবো সেটা দেখি। আচ্ছা, মনে রাখবেন যে বাংলা উপসর্গ সবসময় বাংলা শব্দের সাথে যুক্ত হয়, আর তৎসম উপসর্গ সবসময় তৎসম শব্দের সাথে যুক্ত হয়। যেমন দেখেন আমরা যদি বলি, একটা বললাম সুকাজ, আর একটা বললাম সুকার্য। সুকাজ এবং সুকার্য, খেয়াল করে দেখেন যে এখানে দুই জায়গায় সু ব্যবহৃত হয়েছে উপসর্গ হিসেবে, তাই না? কিন্তু দেখেন একটা হচ্ছে বাংলা, একটা সংস্কৃত। কিভাবে বুঝবো? এই যে কাজ এবং কার্য, দেখেন এই যে কার্য এটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ, আর কাজ হচ্ছে একটা বাংলা শব্দ। যেহেতু কাজ একটা বাংলা শব্দ, তার মানে এর সাথে যে সুটা ব্যবহৃত হচ্ছে সেটা বাংলা উপসর্গ। আর যেহেতু কার্য একটা সংস্কৃত শব্দ, তার মানে এর সাথে যেই সুটা ব্যবহৃত হচ্ছে সেটা সংস্কৃত উপসর্গ। ঠিক আছে? তারপরেও কোন কোন শব্দে বাংলা উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে, কোন কোন শব্দে সংস্কৃত উপসর্গ ব্যবহৃত হয়েছে, এই 4টা, সেটা আমি আমাদের এই ক্লাসের পরপরই আমরা আমাদের গ্রুপে একটা সুন্দর ছবি আপলোড করে দেবো, যেখানে আমাদের এই জিনিসগুলো লেখা থাকবে। ঠিক আছে? আপনারা ওখান থেকে এগুলো মুখস্থ করে নেবেন যে কোন কোন শব্দে আশুবিনী, কোন কোন শব্দে বাংলা উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে, কোন কোন শব্দে সংস্কৃত উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। ঠিক আছে? আমি এই ক্লাসের পরে আমাদের এই গ্রুপে এটা ছবি আপলোড করে দেবো। ক্লিয়ার? তাহলে আমাদের উপসর্গের কাজ কিন্তু শেষ। উপসর্গে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে উপসর্গ থেকে কিন্তু কোনো কোনো সময় প্রশ্ন আসে যে বলল নিচের কোন উপসর্গটি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে, নিচের কোন শব্দের উপসর্গটি আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে, বা একটা বাক্য, একটা শব্দ দিয়ে দিল, বলল প্রতিবাদ, এই শব্দে প্রতি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। এরকম কিন্তু কোনো কোনো সময় প্রশ্ন আসে। এটার জন্য দেখবেন আমাদের নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই, যেটা পুরাতন ভার্সন, এই পুরাতন ভার্সনে দেখবেন আমাদের ডিটেল কোন উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয় এটা দেওয়া আছে। এটা কিন্তু আপনারা হুবহু সম্পূর্ণটা মুখস্থ মনে রাখা সম্ভব না, কিন্তু আপনারা অবশ্যই এটা ভালো করে 2-4 বার রিডিং দেবেন, তাহলে দেখবেন যতদূর মনে থাকবে তাতে আপনাদের কাজ হয়ে যাবে। আর সেই সঙ্গে বিগত সালের প্রশ্নগুলোর মধ্যে যেই যেই প্রশ্নগুলো এসছে সেগুলো একটু সলভ করে নিলে হয়ে যাবে। এটা খুব বেশি আহামরি কঠিন কিছু পরীক্ষায় আসে না, সাধারণ জিনিসগুলোই আসে। তো সেই কারণে এটার ক্ষেত্রে কাজ হচ্ছে নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই থেকে কোন উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হচ্ছে এর ছকটা পড়ে ফেলা, আর বিগত বছরের প্রশ্নগুলো একটুখানি চেক করে ফেলা। ঠিক আছে? আসেন আমরা একটু পরের অংশে যাই। উপসর্গ নিয়ে আমাদের আর কোনো কথা নেই, উপসর্গের কাজ শেষ। উপসর্গগুলো একটু মুখস্থ করে নেব। আমরা একটু চলে যাব শব্দের শ্রেণী বিভাগে। শব্দের শ্রেণী বিভাগ। আচ্ছা দেখেন, শব্দ কি জিনিস আমরা জানি। এক বা একাধিক বর্ণ বা বর্ণ সমষ্টি যদি অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টির সৃষ্টি করে তখন তাকে শব্দ বলে। এক বা একাধিক বর্ণ বা বর্ণ সমষ্টি কি সৃষ্টি করবে? অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টির সৃষ্টি করবে। শুধু 3-4টা বর্ণ পাশাপাশি বসিয়ে দিলে অবশ্যই শব্দ হবে না, সেটা অবশ্যই অর্থবোধক হতে হবে।
এক বা একাধিক বর্ণ বা বর্ণ সমষ্টি অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি সৃষ্টি করে তাকে বলা হবে শব্দ। তো এক শব্দকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভক্ত করা যায়। তো মূলত শব্দকে তিনটি দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভক্ত করা যায়। একটি হচ্ছে উৎসগতভাবে, একটি হচ্ছে গঠনগতভাবে, আরেকটি হচ্ছে অর্থগতভাবে। শব্দ অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শব্দ থেকে সবসময় প্রশ্ন হয়। ঠিক আছে, ভালো করে এটা পড়তে হবে। দেখেন, উৎসগতভাবে শব্দ আমাদের 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। আমরা একটু ছোটবেলা থেকে পড়ে আসছি। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি আর বিদেশি। তাহলে উৎসগতভাবে শব্দ আমাদের 5 প্রকার: তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। এখন খেয়াল করে দেখেন যে আমাদের নবম দশম শ্রেণীর যে নতুন বোর্ড ব্যাকরণ বই, সেখানে কিন্তু এটা 4 প্রকার দেওয়া আছে। কিন্তু এটা মাথায় রাখবেন, পরীক্ষায় যদি প্রশ্ন আসে শব্দ কত প্রকার, উৎসগতভাবে কত প্রকার, তাহলে আপনারা উত্তর 4 প্রকারই দেবেন। যদি 5 প্রকার মানে মানে মনে হয় যে 4 এবং 5 দুইটাই থাকে, তাহলে 4 প্রকার উত্তর দেবেন। ঠিক আছে, আর যদি যে কোনো একটা থাকে তাহলে তো সেটাই উত্তর দেবেন। কিন্তু আমাদের শিখতে হবে 5 প্রকারই। ঠিক আছে, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। খেয়াল করে দেখেন এই জিনিসগুলো কি। আচ্ছা, তৎসম শব্দটাকে ভাঙলে কি হয়? তৎ মানে তার, সম মানে সমান। তার মানে তার সমান। তার মানে কার সমান? তার সমান মানে কার সমান? সংস্কৃতের সমান। কার সমান? সংস্কৃতের সমান। মানে যে সকল শব্দ সংস্কৃত থেকে সরাসরি হুবহু বাংলা ভাষায় এসছে, সেগুলো হচ্ছে তৎসম শব্দ, কোনো রকম পরিবর্তন ছাড়াই সরাসরি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসছে। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, এই শব্দগুলো উদাহরণ কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইতে দেওয়া আছে। আর তৎসম শব্দ কিভাবে চিনবেন, এটা একটা গুরুতর প্রশ্ন, কারণ এটা আমাদের তৎসম শব্দ নানান ব্যাকরণের নানান জায়গায় তৎসম শব্দটা কিন্তু প্রয়োজন হয়। তো তৎসম শব্দ কিভাবে চিনতে পারবেন, এটা আমি আলোচনা না বাড়িয়ে আমি এই ক্লাসের পরে আমাদের এই গ্রুপে একটি ছবি পোস্ট করে দেবো, যে ছবিতে তৎসম শব্দ কি কিভাবে চিনবেন সে ছোট ছোট জিনিসগুলো ওখানে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, দেওয়া আছে। ঠিক আছে, ওই ছবিটা আমি দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। তো আপাতত আমরা একটু জেনে নিই যে যে সকল শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় প্রবেশ করেছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। ওকে, এখন খেয়াল করে দেখেন অর্ধ তৎসম কি। অর্ধ তৎসমকে ভাঙলে কি হয় দেখেন, অর্ধ তৎসম মানে অর্ধেক তার সমান। তার মানে কার সমান? সংস্কৃতের সমান। তার মানে অর্ধেক সংস্কৃতের সমান, পুরোপুরি সংস্কৃতের মতো না। মানে যে সকল শব্দ সংস্কৃত থেকে এসেছে, সংস্কৃত থেকে এসেছে কিন্তু কিঞ্চিত পরিবর্তিত হয়ে এসেছে, যে সকল শব্দ সংস্কৃত থেকে কিঞ্চিত পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। যেমন দেখেন, গৃহিণী একটা সংস্কৃত শব্দ, এটা যখন বাংলায় এসেছে তখন হয়ে গেছে কি? গিন্নি। তারপরে জোছনা একটা সংস্কৃত শব্দ, এটা যখন বাংলায় এসেছে তখন হয়ে গেছে জোছনা। কৃষ্ণ একটা সংস্কৃত শব্দ, এটা যখন বাংলায় এসেছে তখন হয়ে গেছে কেষ্ট। ফাটা কেষ্ট সিনেমা তো আপনাদের মনেই আছে নাম, তাই না? খেয়াল করে দেখেন। তো এইরকম ভাবে মনে রাখবেন যে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। ঠিক আছে, ওকে। তদ্ভব শব্দ কি দেখেন, তদ্ভব শব্দটাকে ভাঙলে হয় তৎযুক্ত ভব। তৎ মানে তার, ভব মানে উৎপন্ন। তার মানে তার থেকে উৎপন্ন। কার থেকে উৎপন্ন? সংস্কৃত থেকে উৎপন্ন। তার মানে যে সকল শব্দ সংস্কৃত থেকে উৎপন্ন হয় কিন্তু প্রাকৃতের মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় আসে। কিসের মধ্যে দিয়ে পরিবর্তন হয়? প্রাকৃতের মধ্যে দিয়ে। ব্যাপারটা কি হয়েছে দেখেন, তার মানে সংস্কৃত থেকে উৎপন্ন হচ্ছে, প্রাকৃতের মধ্যে এসে পরিবর্তন হচ্ছে, তারপরে বাংলা ভাষায় প্রবেশ করছে। এই শব্দগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দগুলোকে কিন্তু খাঁটি বাংলা শব্দ বলা হয়। তদ্ভব শব্দগুলোকে কি বলা হয়? খাঁটি বাংলা শব্দ। তার মানে এই দেশি শব্দগুলো কিন্তু খাঁটি বাংলা না। খাঁটি বাংলা কোনগুলো? তদ্ভব। এখন দেখেন এই প্রক্রিয়াটা কিভাবে ঘটে সেটা বলি। আমাদের বাংলা ভাষা মূলত এসছে কোন ভাষা থেকে জানেন? বৈদিক ভাষা থেকে। বৈদিক মানে হচ্ছে বেদের যে ভাষা, এই যে বেদ, বেদ যুক্ত ইক, বৈদিক। বেদের ভাষাটাকে বলা হয় বৈদিক ভাষা। ঠিক আছে, তো বাংলা ভাষা মূলত এসছে বৈদিক ভাষা থেকে। এখন দেখেন এই বৈদিক ভাষাটা কি ছিল? বেদের যে ভাষা সেটা সাধারণ মানুষের জন্য বোধগম্য ছিল না, সাধারণ মানুষের জন্য একটু কঠিন ছিল। সেই কারণে যেটা করা হলো সেটা হচ্ছে যে এই বৈদিক ভাষাটাকে একটু সাধারণ মানুষের উপযোগী করে তোলার জন্য ব্যাকরণবিদরা বৈদিক ভাষাকে সংস্কার করলেন, সংস্কার করে একটা ভাষা তৈরি করলেন। সেই ভাষাটাকে বলা হয় সংস্কৃত। সংস্কৃত শব্দের অর্থ হচ্ছে যা সংস্কার করা হয়েছে।
তো বৈদিক ভাষাটা সংস্কার করে মেরামত করে একটি ভাষা তৈরি করা হলো যার নাম হচ্ছে সংস্কৃত ভাষা। কিন্তু এই সংস্কৃত ভাষাটাও দেখা গেল সংস্কৃত ভাষার অনেক শব্দই আছে যেগুলো সাধারণ মানুষের বোধগম্য নয়, সাধারণ মানুষ দৈনন্দিন কথাবার্তায় ব্যবহার করতে পারছে না। তো সেক্ষেত্রে মানুষজন কি করলো, এই সংস্কৃত ভাষার শব্দগুলোকে আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্য দিয়ে অনেক শব্দগুলোকে নিজেদের মতো পরিবর্তন করে ব্যবহার করা শুরু করলো। তাহলে সংস্কৃত ভাষায় কথা বলার সময় অনেক শব্দকে নিজেদের মতো পরিবর্তন করে ব্যবহার করা শুরু করতে লাগলো। এর ফলে কি হলো, দীর্ঘদিন এরকম কথা বলতে বলতে সংস্কৃত ভাষা মানুষের মুখে মুখে একটা পরিবর্তিত রূপ লাভ করলো। এই পরিবর্তিত রূপকে বলা হয় প্রাকৃত ভাষা। আবার এই প্রাকৃত ভাষা থেকে যখন বাংলা ভাষায় প্রবেশ করলো তখন আরেকবার পরিবর্তন হয়ে গেল। সেই কারণে বলা হয় যে যে সকল শব্দ সংস্কৃত থেকে উৎপন্ন হয়েছে কিন্তু প্রাকৃতের মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলো হচ্ছে তদ্ভব শব্দ। খেয়াল করে দেখেন, যেমন আমরা যখন বলছি হস্ত, একটা সংস্কৃত শব্দ, এটা প্রাকৃতে এসে হয়ে গেল হত্থ, বাংলায় এসে হয়ে গেল হাত। তারপর মনে করেন বললাম চর্মকার, চর্মকার এটা একটা সংস্কৃত শব্দ, প্রাকৃতে এসে হয়ে গেল চম্ম আর বাংলায় এসে হয়ে গেল চামার। এরপরে মনে করেন বললাম হস্ত চর্মকার, মনে করেন বললাম চন্দ্র, চন্দ্র একটা সংস্কৃত শব্দ, এটা প্রাকৃতে এসে হয়ে গেল চন্দ আর বাংলায় এসে হয়ে গেল চাঁদ। ঠিক আছে, এইভাবে যে সকল শব্দ সংস্কৃত থেকে উৎপন্ন হয়ে প্রাকৃতের মধ্যে দিয়ে পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে সেইগুলোকে বলা হয় কি শব্দ, তদ্ভব শব্দ। এগুলো সব হচ্ছে তদ্ভব শব্দ, আর তদ্ভব শব্দগুলোকেই খাঁটি বাংলা শব্দ বলা হয়। কি বলা হয়? খাঁটি বাংলা শব্দ। কথা ক্লিয়ার? এখন আসেন আমরা দেশি শব্দে চলে আসি। দেশি শব্দ কি? দেশি শব্দ হচ্ছে আমাদের এই ভূখণ্ডের যারা আদিম অধিবাসী ছিলেন তাদের ব্যবহৃত শব্দগুলোর মধ্যে থেকে যেগুলো আমরা এখনো ব্যবহার করছি সেগুলো হচ্ছে দেশি শব্দ। আমাদের ভূখণ্ডের আদিম অধিবাসীদের ব্যবহৃত শব্দগুলো হচ্ছে দেশি শব্দ। যেমন ধরেন পেট, পেট এসছে তামিল ভাষা থেকে। এখনো যদি ভারতের তামিলনাড়ুতে এই জাতিগোষ্ঠী আছে তো এরা কিন্তু অনেক পুরাতন জাতি। ঠিক আছে, আমাদের এই ভূখণ্ডের অনেক প্রাচীন জাতি। ধরেন বললাম চুলা, চুলা এসছে মুন্ডারি ভাষা থেকে। এই মুন্ডারি এরা কিন্তু অনেক প্রাচীন জাতি আমাদের ভূখণ্ডের। তারপর বললাম কুলা, কুলা এসছে কোল ভাষা থেকে। এই কোল জাতীয় কিন্তু অনেক পুরাতন। মানে আমাদের ভূখণ্ডের যারা আদিম অধিবাসী, এই আদিম অধিবাসীদের ব্যবহৃত শব্দগুলো হচ্ছে দেশি শব্দ। যেমন কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ডিঙ্গা, ঢেকি, এগুলো সব হচ্ছে দেশি শব্দের উদাহরণ। ঠিক আছে, এগুলো আমাদের নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইতে উদাহরণগুলো দেওয়া আছে, একটু মুখস্থ করে নিতে হবে। এবার চলে আসি বিদেশি শব্দ। খেয়াল করেন বিদেশি শব্দ কি জিনিস। আমাদের এই ভূখণ্ডের বাইরে থেকে, আমাদের এই দেশের রাজনৈতিক সীমারেখার বাইরে থেকে যে সকল রাজনৈতিক এবং ভৌগোলিক সীমারেখার বাইরে থেকে যে সকল শব্দ এসেছে সেগুলো হচ্ছে বিদেশি শব্দ। বিদেশি শব্দগুলোর ক্ষেত্রে একটু কথা আছে, সেটা হচ্ছে বিদেশি শব্দগুলোতে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। নিচের কোনটি তুর্কি শব্দ, চকলেট কোন ভাষার শব্দ, চা কোন ভাষার শব্দ, এরকম পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই ক্ষেত্রে আসলে এগুলো মুখস্থ করার কোনো বিকল্প নাই। অনেক ক্ষেত্রে এগুলো মনে রাখার কৌশল দেওয়া হয়, কিন্তু আসলে কৌশলটাই এত বড় হয়, স্টোরিটা এত বড় হয়, কৌশল মনে রাখার জন্য আরেকটা কৌশল প্রয়োজন, এরকম হয়ে যায়। সেই কারণে আমি এই বিদেশি শব্দগুলো মনে রাখার কোনো টেকনিক বলছি না। বিদেশি শব্দগুলোর ক্ষেত্রে আমি কয়েক প্রকার শব্দ বলছি যেগুলো একটু বিশেষভাবে দেখবেন। সবগুলোই মোটামুটি পড়বেন, চোখ বুলাবেন, যতদূর বারবার পড়তে পড়তে যতটুকু মনে থাকে। তবে বিশেষ করে কয়েক ধরনের শব্দ পড়বেন, সেগুলো আমি বলে দিচ্ছি যেগুলো পরীক্ষায় নিয়মিত আসে। যেমন মনে করেন আরবি শব্দ, ফার্সি শব্দ, হিন্দি শব্দ, পর্তুগিজ শব্দ, তুর্কি শব্দ, চীনা শব্দ, ফরাসি শব্দ, আর মনে করেন মেক্সিকান শব্দ। হ্যাঁ, এই ধরনের শব্দগুলো, এই শব্দগুলো একটু ভালো করে মুখস্থ করবেন। এইগুলো থেকে ঘুরে ফিরে পরীক্ষায় প্রশ্ন আসে মোটামুটি। এই 8 ধরনের শব্দ আপনারা একটু মুখস্থ করবেন ভালো করে। আর বাদ বাকি যেগুলো 2-4 বার করে রিডিং টিডিং দেবেন যতদূর মনে থাকে। আর বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে করতে হবে। বিগত সালে প্রশ্ন কিন্তু অনেক সময় রিপিট হয়। ঠিক আছে, তো বিদেশি শব্দগুলো একটু সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। আসেন আমরা একটু চলে যেতে চাই আমাদের পরবর্তী অংশে। সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে গঠনগত শ্রেণী বিভাগে। এটা আমরা মুছে দিচ্ছি।
গঠনগতভাবে আমাদের শব্দ হচ্ছে প্রধানত দুই প্রকার। গঠনগতভাবে শব্দ কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ, আর একটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। দেখেন মৌলিক মানে কি আমরা সবাই জানি, মৌলিক মানে যেটাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। মৌলিক মানে কি যেটাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। তাহলে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এর মানে কি? এর মানে হচ্ছে যে কোনো শব্দকে ভাঙলে আমরা দুইটা জিনিস যদি পাই তাহলে বুঝবো সেটা বিশ্লেষণ করা গিয়েছে। কয়টা জিনিস? দুইটা জিনিস। এই দুইটা জিনিস কি কি? একটা অর্থবোধক শব্দাংশ আর একটা ব্যাকরণিক নিয়ম। যে কোনো শব্দকে ভেঙে আমরা কি দুইটা জিনিস খুঁজবো, কি কি? একটা অর্থবোধক শব্দাংশ, একটা অর্থবোধক শব্দ বা শব্দাংশ খুঁজবো, আর একটা খুঁজবো হচ্ছে ব্যাকরণিক নিয়ম। ব্যাকরণিক নিয়ম মানে হচ্ছে সেখানে উপসর্গ থাকতে পারে, প্রত্যয় হতে পারে, বিভক্তি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে? যদি যে কোনো শব্দকে ভেঙে আমরা এই দুইটা জিনিস পাই, একটা অর্থবোধক শব্দাংশ পাই আর একটা ব্যাকরণিক নিয়ম পাই, এই দুইটা জিনিসে যদি পাই তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে সাধিত শব্দ, কারণ সেটা বিশ্লেষণ করা যাচ্ছে। বিশ্লেষণ যেসব শব্দ বিশ্লেষণ করা যায় সেটা সাধিত শব্দ। আর যদি এই দুইটা জিনিস না পাই, যে কোনো একটা পেলাম, এমন যদি হয় যে দুইটা পেলাম না, দুইটাই যদি না পাই তাহলে বুঝতে হবে সেটাকে বিশ্লেষণ করা গেল না, সেটা একটা মৌলিক শব্দ। কথা ক্লিয়ার? তাহলে যে সকল শব্দকে ভাঙলে আমরা একটা অর্থবোধক শব্দাংশ বা একটা ব্যাকরণিক নিয়ম এই দুইটাই পাবো সেটা সাধিত শব্দ, আর না পাওয়া গেলে মৌলিক শব্দ। দেখেন আমি দুইটা উদাহরণ লিখি। মনে করেন একটা শব্দ লিখলাম গোলাপ আর একটা শব্দ লিখলাম হাতল। এই দুইটা শব্দকে আমি একটু ভাঙবো। ঠিক আছে? ভেঙে দেখবো যে এই দুইটা জিনিস পাচ্ছি কিনা। দেখেন গোলাপ শব্দকে যতভাবে ভাঙা যায় একটু ভাঙি। যেমন ধরেন কি হতে পারে? গো যুক্ত লাপ, হতে পারে কি গোল যুক্ত আপ, বা হতে পারে গোলা যুক্ত প। হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। যতভাবে ভাঙা যায় আমরা ভাঙলাম। হাতল শব্দটাকে কতভাবে ভাঙা যায়? হতে পারে হা যুক্ত তল, বা হতে পারে হাত যুক্ত ল। হ্যাঁ, যতভাবে ভাঙা যায় ভাঙলাম। এখন কথা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে এই দুইটা জিনিস আছে কিনা। তো দেখেন গোলাপ শব্দটাকে যতভাবে ভেঙেছি, দেখেন তো গো, গো শব্দের কিন্তু অর্থ আছে, গো মানে গরু, তাহলে একটা অর্থবোধক শব্দাংশ পেলাম। কিন্তু লাভ, লাভ বলে কিন্তু বাংলায় কোনো শব্দ নাই, প্রত্যয় নাই, উপসর্গ নাই, বিভক্তি নাই, কোনো কিছুই নাই। তার মানে ব্যাকরণিক নিয়ম পাওয়া গেল না। গোল শব্দের তো অর্থ আছে, একটা গোল একটা আকৃতি বুঝছি, অর্থবোধক শব্দ পাওয়া গেল। কিন্তু আপ, আপ বলে বাংলায় কোনো শব্দ নাই, বিভক্তি নাই, অনুসর্গ নাই, কিছুই নাই। তার মানে ব্যাকরণিক নিয়ম পাওয়া গেল না। গোলা, গোলা শব্দে একটা অর্থ আছে, গোলা মানে গোলা ভরা ধান, আছে না? তার মানে একটা অর্থবোধক শব্দ পাওয়া গেল। কিন্তু এই যে প, এই প কোনো প্রত্যয়, উপসর্গ, বিভক্তি কোনো কিছুর মধ্যেই নাই। তার মানে ব্যাকরণিক নিয়ম পাওয়া গেল না। তাহলে দেখেন গোলাপ শব্দটাকে আমরা যতভাবেই ভাঙলাম একটা অংশ পাওয়া গেল, আর একটা অংশ কিন্তু পাওয়া গেল না। মানে দুইটা জিনিস কিন্তু পাওয়া গেল না। যেহেতু দুইটা জিনিস পাওয়া গেল না, তার মানে এটা কোন শব্দ হবে? মৌলিক শব্দ। এবার হাতলকে ভেঙেছে, দেখেন হা, হা কিন্তু একটা ব্যাকরণিক নিয়ম। একটু আগে আমরা পড়েছিলাম উপসর্গ, বাংলা উপসর্গের শেষে আছে স, সা, সু, হা। তাহলে এটা একটা ব্যাকরণিক নিয়ম, একটা উপসর্গ। আর দেখেন তল শব্দে কিন্তু একটা অর্থ আছে, তল নিচে বোঝাচ্ছে। তার মানে এখানে দেখতে পাচ্ছি একটা অর্থবোধক শব্দও আছে, একটা ব্যাকরণিক নিয়মও আছে। দুইটা জিনিসই পাচ্ছি। তো দুইটা জিনিসই পাচ্ছি মানে কি এটা কোন শব্দ? সাধিত শব্দ। তো মনে রাখবেন মৌলিক শব্দের সাথে যে কোনো কিছু যুক্ত হলে সেটা সাধিত শব্দ হয়ে যায়। মৌলিক শব্দের সাথে যে কোনো কিছু যুক্ত হলে সেটা সাধিত শব্দ হয়ে যায়। যেমন ধরেন হাত, হাত একটা মৌলিক শব্দ, কারণ হাতকে ভাঙলে কি হয়? হা যোগ ত, এই ত এর তো কোনো অর্থ নাই, তাই না? তার মানে হাতকে ভাঙা যায় না, এটা একটা মৌলিক শব্দ। এখন দেখেন এই মৌলিক শব্দের সাথে যে কোনো কিছু যুক্ত করলে সেটা সাধিত শব্দ হয়ে যায়। আমি যদি এর সাথে একটা ই যুক্ত করি হয়ে যাবে হাতি। আমি যুক্ত করে একটা আ যুক্ত করি তাহলে হয়ে গেল হাতা। আমি যদি একটা উড়ে যুক্ত করি তাহলে হয়ে গেল হাতুড়ে। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, আবার যদি বলি মা, মা এই শব্দটাকে তো আর ভাঙা যায় না, তাহলে মৌলিক শব্দ। এর সাথে যদি আমি এখন যুক্ত করি তা, মাতা। আমি যদি যুক্ত করি হচ্ছে ত্রি, হয়ে গেল মাতৃ। আমি যদি যুক্ত করি তুল, হয়ে গেল মাতুল। দেখছেন এই সবগুলো কিন্তু সাধিত শব্দ। মৌলিক শব্দের সাথে কোনো কিছু যুক্ত করলে সেটা সাধিত শব্দ হয়ে যায়। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমরা চলে যেতে চাই, এবার আমরা চলে যেতে চাই অর্থগত শ্রেণীবিভাগে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত অনেক কিছু পড়েছি, এতক্ষণ পর্যন্ত বলেন যা যা পড়েছি সব ঠিকঠাক মাথায় ঢুকেছে? এতক্ষণ পর্যন্ত যা যা পড়েছি সব মাথায় ঢুকেছে কিনা বলেন?
কমেন্ট করেন। আমি চলে যাব হচ্ছে অর্থগত শ্রেণী বিভাগে। আমাদের শব্দের ক্ষেত্রে কিন্তু অর্থগত শ্রেণী বিভাগটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু আমাদের বিগত বিশেষ পরীক্ষায় প্রশ্ন এসেছে, প্রাইমারিতে প্রশ্ন এসেছে। হ্যাঁ, দেখেন অর্থগতভাবে শব্দ হচ্ছে আমাদের 3 প্রকার। একটা হচ্ছে যৌগিক শব্দ, একটা হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ, আর একটা হচ্ছে যোগ রূঢ় শব্দ। যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ এবং যোগ রূঢ় শব্দ। ওকে, সব বুঝতে পারছেন, ঠিক আছে। যৌগিক কি, রূঢ় বা রূঢ়ি কি, যোগ রূঢ় কি, এটা শেখার আগে আমরা জেনে নিই যে শব্দের অর্থ কত রকম হয়। দেখেন যে কোনো শব্দের 2 রকম অর্থ হতে পারে। একটা হচ্ছে তার ব্যবহারিক অর্থ, আর একটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। যে কোনো শব্দে কয় রকম অর্থ হতে পারে? 2 রকম। একটা হচ্ছে ব্যবহারিক অর্থ, আর একটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। খেয়াল করে দেখেন, ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ। ব্যবহারিক অর্থ হচ্ছে কোনো শব্দকে আমরা দীর্ঘদিন ধরে যে অর্থে ব্যবহার করছি সেটা হচ্ছে তার ব্যবহারিক অর্থ। আর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে শব্দটাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে অর্থ পাওয়া যায় সেটা হচ্ছে তার ব্যুৎপত্তিগত অর্থ। খেয়াল করে দেখেন, আমরা কিছু শব্দের ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ খুঁজে বের করব। দেখেন, মনে করেন একটা শব্দ লিখলাম কর্তব্য, এটাকে ভাঙলে হয় ক্রি যুক্ত তব্য। আচ্ছা, এরপরে নিলাম মনে করেন গবেষণা, গবেষণা শব্দকে ভাঙলে হয় গো যুক্ত এষণা। আরেকটা শব্দ নিই জলধি, জলধি এটা সমাসবদ্ধ শব্দকে ভাঙলে হয় জল ধারণ করে এমন, জল ধারণ করে এমন। খেয়াল করে দেখেন, এই 3টে শব্দকে আমরা ভেঙেছি। এখন আমরা এর ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ খুঁজে বের করব। দেখেন, এর যে বিশ্লেষণ অংশ, এই অংশটাকে ভাঙলে এই অংশটাকে যে অর্থ দেবে সেটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। ব্যুৎপত্তি মানে কি? বি যোগ উৎপত্তি, মানে কোন শব্দের উৎপত্তি বিশ্লেষণ করলে যে অর্থ পাওয়া যাবে সেটা ব্যুৎপত্তিগত অর্থ। এখন খেয়াল করে দেখেন, এই ক্রি মানে কি? ক্রি একটা সংস্কৃত শব্দের বাংলার রূপ হচ্ছে করা, ক্রি মানে করা। আর তব্য একটা প্রত্যয় যেটা ব্যবহৃত উচিত অর্থে। কি অর্থে? উচিত অর্থে। তার মানে কর্তব্য শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? করা উচিত। ওকে, এখন দেখেন কর্তব্য শব্দটাকে আমরা কি অর্থে ব্যবহার করি? কর্তব্য কাকে বলে? যা করা উচিত সেটাকেই কর্তব্য বলে, ঠিক কিনা? তাহলে কর্তব্য শব্দের ব্যবহারিক অর্থ কি? যা করা উচিত তাকে আমরা কর্তব্য বলি, এই অর্থেই ব্যবহার করি। এখন দেখেন, গবেষণা শব্দটাকে ভেঙে পেয়েছি গো যুক্ত এষণা। গো হচ্ছে, গো মানে কি? গো মানে হচ্ছে গরু। আর এষণা হচ্ছে একটা প্রত্যয় যেটা ব্যবহৃত হয় খোঁজা অর্থে। এষণা প্রত্যয়টা কি অর্থে ব্যবহৃত হয়? খোঁজা অর্থে। তার মানে গবেষণা শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ কি দাঁড়ালো? গরু খোঁজা। কিন্তু গবেষণা শব্দটাকে আমরা গরু খোঁজা অর্থে ব্যবহার করি না, গবেষণা শব্দটাকে আমরা কি অর্থে ব্যবহার করি? পর্যালোচনা অর্থে ব্যবহার করি, তাই না? পর্যালোচনা অর্থে, যে কোনো বিষয়ে গভীরভাবে পর্যালোচনাকে আমরা বলি গবেষণা। আচ্ছা, এখন দেখেন জলধি শব্দকে ভাঙলে পাওয়া যায় জল ধারণ করে এমন। জল ধারণ করে এমন না, জল ধরে রাখতে পারে এমন। তো জল ধরে রাখতে পারে কি কি? যেমন ধরেন গ্লাস জল ধরে রাখতে পারে, নদী জল ধরে রাখতে পারে, বদনা জল ধরে রাখতে পারে, তারপর মনে করেন পুকুর জল ধরে রাখতে পারে, তারপরে সমুদ্র জল ধরে রাখতে পারে, তাই না? আরো অনেক কিছুই জল ধরে রাখতে পারে, ঠিক আছে কিনা? তার মানে এই জলধি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ সবই হতে পারে, যেই জিনিসগুলো জল ধরে রাখতে পারে সেগুলোকে বোঝাচ্ছে। কিন্তু জলধি শব্দটা আমরা কি অর্থে ব্যবহার করি? জলধি শব্দটার অর্থ হচ্ছে সমুদ্র। জলধি মানে কি? সমুদ্র। এখন দেখেন এই শব্দগুলোর, এই 3টে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আমরা খুঁজে বের করে ফেলেছি। এখন আমরা দেখব কোনটা কোন ধরনের শব্দ। দেখেন, যৌগিক শব্দ কখন হবে? যে সকল শব্দের 2টো অর্থ এক। যে সকল শব্দের 2টো অর্থ এক সেটা হবে যৌগিক শব্দ। মানে 2টো অর্থ মানে যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক, সেগুলো হচ্ছে যৌগিক শব্দ। বলেন তো এখানে কোন শব্দটার 2টা অর্থ এক? দেখেন তো, এই দেখেন কর্তব্য। খেয়াল করে দেখেন, এর ব্যুৎপত্তিগত অর্থ করা উচিত, ব্যবহারিক অর্থ যা করা উচিত। তার মানে 2টা অর্থ এক। যেহেতু 2টা অর্থ এক সেই কারণে এটা হচ্ছে যৌগিক শব্দ। কথা ক্লিয়ার? রূঢ় বা রূঢ়ি শব্দ কখন হবে? যখন 2টো অর্থ ভিন্ন হবে। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ সম্পূর্ণ ভিন্ন সেগুলো হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। যেমন এখানে দেখেন, গবেষণা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ গরু খোঁজা, গরু খোঁজা, কিন্তু এর ব্যবহারিক অর্থ কি? পর্যালোচনা। 2টা সম্পূর্ণ ভিন্ন। সম্পূর্ণ ভিন্ন অর্থ হলে কি হবে? রূঢ় বা রূঢ়ি শব্দ। আর খেয়াল করে দেখেন যে যোগ রূঢ় শব্দ কখন হবে?
যখন দেখব যে অনেকগুলো অর্থের মধ্যে থেকে একটি বিশেষ অর্থ গ্রহণ করবে, একটি বিশেষ অর্থ। দেখেন যোগ রূঢ় শব্দটার মধ্যে যৌগিকের যোগ আছে, রূঢ় রূঢ় আছে, তার মানে যোগ রূঢ় শব্দের মধ্যে এই দুইজনের বৈশিষ্ট্যই থাকবে। অর্থাৎ দুইটা অর্থ সম্পূর্ণ একই রকমও হবে না, আবার দুইটা অর্থ সম্পূর্ণ ভিন্নও হবে না। অনেকগুলো অর্থের মধ্যে থেকে একটা বিশেষ অর্থ গ্রহণ করবে, একটা বিশেষ অর্থ গ্রহণ করবে, তখন হবে যোগ রূঢ় শব্দ। খেয়াল করে দেখেন, জলধি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ অনেক কিছু হতে পারে, গ্লাস, নদী, বদনা, পুকুর, অনেক কিছু হতে পারে। কিন্তু দেখেন জলধি মানে গ্লাস না, নদী না, বদনা না, পুকুর না, তার মানে জলধি শব্দটা কিন্তু তার ব্যুৎপত্তিগত অর্থ সম্পূর্ণরূপে গ্রহণ করলো না। সম্পূর্ণরূপে গ্রহণ করলো না, ঠিক আছে, আবার সম্পূর্ণ কিন্তু বাদও দিল না, কারণ এই অনেকগুলো অর্থের মধ্যে থেকে দেখেন একটা অর্থ কিন্তু সে গ্রহণ করছে। এরকম ভাবে যে সকল শব্দ তার ব্যুৎপত্তিগত অর্থের সম্পূর্ণটা গ্রহণ না করে একটা বিশেষ অর্থ গ্রহণ করে, সেগুলো হচ্ছে যোগ রূঢ় শব্দ। ঠিক আছে, বলেন আমরা বুঝতে পেরেছি কিনা, একটু কমেন্ট করে জানান তো বুঝেছেন কিনা এই পর্যন্ত এই অর্থগত শ্রেণীবিভাগটা। অর্থগত শ্রেণীবিভাগটা বুঝেছেন কিনা একটু কমেন্ট করেন তো। ওকে, বুঝতে পেরেছেন, ভেরি গুড। এখন দেখেন এই যৌগিক শব্দ, রূঢ় শব্দ এবং যোগ রূঢ় শব্দগুলো মনে রাখার উপায় বলে দিচ্ছি আমি। যেগুলো মোটামুটি বেশি আসে এমন শব্দগুলো আমি একটু লিখে দিচ্ছি। দেখেন যৌগিক শব্দগুলো কিভাবে মনে রাখবেন, আমি যেগুলো লিখে দেবো এর বাইরেও আছে, তবে যেগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো লিখছি। এটা মনে রাখতে পারেন এইভাবে, তার দৌহিত্র চিকা মারার মতো মধুর কর্তব্য ভুলে, চিকা মারার মতো মধুর কর্তব্য ভুলে গায়কদের মতো বাবুয়ানা ভাব ধরেছে। তার দৌহিত্র চিকামারার মতো মধুর কর্তব্য ভুলে গায়কদের মতো বাবুয়ানা ভাব ধরেছে। এর মধ্যে চিকামারা শব্দের অর্থ হচ্ছে দেয়াল লিখন। দেয়ালে যে বিভিন্ন কোচিং টোচিং নানা কিছু অ্যাড লেখা হয় না, এটাকে বলে চিকামারা। তো খেয়াল করেন, তাহলে এখানে আমরা পাচ্ছি কি, দৌহিত্র, চিকামারা, মধুর, কর্তব্য, গায়ক, বাবুয়ানা, এইগুলো হচ্ছে যৌগিক শব্দ। এবার আসেন রূঢ় বা রূঢ়ি শব্দে। প্রবীণ পাঞ্জাবি লোকটি হস্তি নিয়ে গবেষণার আগে তৈল মাখা সন্দেশ খেয়ে বাঁশি বাজান। দেখেন, প্রবীণ পাঞ্জাবি লোকটি হস্তি নিয়ে গবেষণার আগে তৈল মাখা সন্দেশ খেয়ে বাঁশি বাজান। তাহলে প্রবীণ, পাঞ্জাবি, হস্তি, গবেষণা, তৈল, সন্দেশ, বাঁশি, এগুলো সব হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। আর একটা আছে আমাদের হচ্ছে যোগ রূঢ় শব্দ, এটাও একটু লিখে দিচ্ছি। বললাম, মনে করেন রাজপুত পঙ্কজ জলধিতে মহাযাত্রায় গেল। রাজপুত পঙ্কজ জলধিতে মহাযাত্রায় গেল। রাজপুত পঙ্কজ জলধিতে মহাযাত্রায় গেল। দেখুন, রাজপুত, পঙ্কজ, জলধি, মহাযাত্রা, এগুলো হচ্ছে যোগ রূঢ় শব্দ। এগুলো সুন্দর করে লিখে নেন বা স্ক্রিনশট দিয়ে নেন, পরে লিখে নেবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের শব্দের শ্রেণী বিভাগ। ওকে, তো আমাদের আপনারা নেক্সট দিন যে কাজটা করবেন সেটা হচ্ছে উপসর্গ, শব্দের শ্রেণী বিভাগ। আমরা কিন্তু পরীক্ষা নেব শুক্রবারে, আমরা তো কথাই হয়েছে আমরা শুক্রবার দিন পরীক্ষা নেব। এই সপ্তাহে যে টপিকগুলো পড়বো সেগুলোর উপরে শুক্রবার দিন পরীক্ষা হবে। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে, আজকে কি বার, মঙ্গলবার, নেক্সট ক্লাস হবে হচ্ছে বৃহস্পতিবার। ঠিক আছে, বৃহস্পতিবার আমাদের পরবর্তী ক্লাস হবে। আজকের ক্লাসে আমরা পড়লাম শব্দের শ্রেণীবিভাগ এবং উপসর্গ, এর সাথে আপনারা একটা মুখস্থের জিনিস কিছু একটা যদি পড়তে পারেন তাহলে সেটা খুব ভালো হয়। তাহলে দেখা যাচ্ছে আমরা একটু
এগোতে পারবো। মুখস্থের জিনিসগুলোর মধ্যে থেকে আপনারা কি পড়বেন? আচ্ছা, আপনার সংখ্যাবাচক শব্দটা একটু দেখবেন, যদি খুব একটা গুরুত্বপূর্ণ না, হ্যাঁ, কিন্তু সংখ্যাবাচক শব্দটা একটু দেখবেন। আপনারা নবম দশম শ্রেণীর যে নতুন বোর্ড ব্যাকরণ বই, নতুন বোর্ড ব্যাকরণ বই থেকে সংখ্যাবাচক শব্দটা পড়বেন। কারণ পুরাতন বোর্ড ব্যাকরণ বইতে যে সংখ্যাবাচক শব্দ আর নতুন বইতে সংখ্যাবাচক শব্দ দুইটা সম্পূর্ণ আলাদা, উল্টো। ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, আমাদের পড়া হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ, এটা এর সাথে পড়বেন হচ্ছে আজকের ক্লাসের পরে, এর সাথে পড়বেন হচ্ছে উপসর্গ, আর তার সাথে পড়বেন হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দে বিশেষ কিছু শেখার নাই, খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে সংখ্যাবাচক শব্দটা আপনারা নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই থেকে একবার রিডিং দেবেন, রিডিং দিলেই বুঝতে পারবেন। ঠিক আছে? আমার তেমন কিছু না। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো সবাই ইনশাল্লাহ ঠিকঠাক মতো পড়াশোনা করে নেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমাদের আবার পরশুদিন, বৃহস্পতিবার। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।